বিসমিল্লাহির রহমান রহিম। যারা আমার এই পোস্টটি দেখছেন তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে আমি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। 1982 সনের 24শে মার্চ দেশে ক্রান্তিকালে দেশের প্রয়োজনে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের আহ্বানে উনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, 2019 সনের 14ই জুলাই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসেন মোহাম্মদ এরশাদের এই কর্মজীবন এক বর্ণাঢ্যময়। উনি একজন সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ছিলেন, উনি একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব ছিলেন এবং ওনার ছাত্র জীবনে এই দুই জায়গায় উনি তার স্বাক্ষর রেখেছেন। 1982 সনে ক্ষমতা গ্রহণের পূর্বে অনেকগুলো সামরিক অভ্যুত্থান হয়, দেশটা একটু অস্থির পরিস্থিতিতে থাকে, মানুষ আতঙ্কিত থাকত। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড, খালেদ মোশাররফের অভ্যুত্থান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ এবং 1981 সনের 30 মে ওনাকে নির্মমভাবে হত্যা করা, এই বিষয়গুলো দেশে একটা অস্থির অবস্থা ছিল যা মানুষকে আতঙ্কে রাখত। হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় এসে বলেছিলেন, এটাই শেষ সেনা অভ্যুত্থান, এরপরে বাংলাদেশে আর কখনো সেনাবাহিনী আর ক্ষমতা গ্রহণ করবে না। আজকে 2025 সন, বাংলাদেশে আর কোনো সেনা অভ্যুত্থান হয়নি। উনি যে ভবিষ্যৎবাণী করেছেন তা আজ পর্যন্ত ঠিক আছে। প্রিয় দর্শকবৃন্দ, উনি ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে সংস্কার যেগুলি করেছেন সেগুলি আগামী দিনও চলমান থাকবে। আপনারা জানেন, আজকে যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি শান্তিতে নোবেল বিজয়ী মাইক্রো ক্রেডিট ইকোনমিক্সের কারণে, এবং ওনার গ্রামীণ ব্যাংক সারা বিশ্বে পরিচিত। এটার জন্য সবচেয়ে বেশি অবদান প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ হুসেন মোহাম্মদ এরশাদ। হুসেন মোহাম্মদ এরশাদ অধ্যাদেশের মাধ্যমে ওনার এই প্রতিষ্ঠানকে ব্যাংকে রূপান্তরিত করেন। তার ফসল আজকের প্রফেসর ইউনূস সাহেব, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক পরিমণ্ডলে ওনার পদচারণা। একসময় বাংলাদেশ কৃষিতে অনেক পিছিয়ে ছিল, উনি কৃষিকাজে ব্যাপক উন্নতি সাধন করেন, বিনামূল্যে কৃষকদের বীজ প্রদান করেন, সার প্রদান করেন। বাংলাদেশ ছিল টোটালি ঔষধ আমদানিকারক দেশ। হুসেন মোহাম্মদ এরশাদ ঔষধ নীতি করার কারণে আজকে বাংলাদেশ বিশ্বের 100টি দেশে ঔষধ রপ্তানি করে। বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনে সবচাইতে বড় অংশীদার। হুসেন মোহাম্মদ এরশাদ 1988 সনে ইরাক কুয়েত যুদ্ধে যাতে কাবা ঘরের নিরাপত্তা বিঘ্নিত না হয়, তখন জাতিসংঘের আহ্বানে বাংলাদেশ থেকে প্রথম আন্তর্জাতিক শান্তি মিশনে সৈন্য প্রেরণ করেন। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ সমস্ত দল
এই আন্তর্জাতিক শান্তি মিশনে সৈন্য প্রেরণের বিরোধিতা করেছিলেন। তারা এর প্রতিবাদে হরতাল করেছিলেন এবং যেদিন প্রথম সেনাবাহিনী বিমানে উঠবে সেদিন সারা দেশ ঢাকাতে অবরোধ দিয়েছিলেন, যাতে সেনাবাহিনী দেশের বাইরে যেতে না পারে, আন্তর্জাতিক শান্তি মিশনে যোগদান করতে না পারে। হুসেইন মোহাম্মদ এরশাদ সকল বাধা বিপত্তি পেরিয়ে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করে। আজকে বাংলাদেশ সেই গৌরব, সেই মর্যাদা বহন করছে। কিন্তু দুঃখজনক বিষয়, প্রতি বৎসর আন্তর্জাতিক শান্তি মিশন দিবস পালন করা হলেও হুসেইন মোহাম্মদ এরশাদের নামটি কেউ স্মরণ করতে চায় না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন হুসেইন মোহাম্মদ এরশাদ শিক্ষানীতি করেছেন। উনি বিকেন্দ্রীকরণ করেছেন। আগে 16টি জেলা ছিল, সেই 16টি জেলাকে উনি 64 জেলায় রূপান্তর করেছেন। থানাগুলোকে উপজেলায় উন্নীত করেছেন। তৎকালীন বিরোধী দল উপজেলাকে বলতো উপজেলা। হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা থেকে যাওয়ার পরে সেই উপজেলা ব্যবস্থা ফিরে আসে। এতে প্রমাণিত হয় এরশাদের সিদ্ধান্ত সঠিক ছিল, যদিও পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা আমরা এখনো পাইনি। বর্তমান সরকারের যে সংস্কার কমিশন, তারা বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের জন্য সুপারিশ করেছে। সেখানে বলছে প্রত্যেক উপজেলায় নিম্ন আদালতের বেঞ্চ স্থাপন করা হবে। হুসেইন মোহাম্মদ এরশাদ যখন উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন, তখন প্রত্যেক উপজেলায় নিম্ন আদালতের বেঞ্চ স্থাপন করেছেন, সেখানে বিচার কার্যক্রম চলে। আজকে 40 বছর পরে হুসেইন মোহাম্মদ এরশাদের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণিত হল। 8ম সংশোধনীর মাধ্যমে উনি হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ করেছিলেন। বিভাগীয় সদরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করেছিলেন। তৎকালীন আইনজীবীদের বাধার মুখে এবং প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের জনাব শাহাবুদ্দিন সাহেব 8ম সংশোধনী এই অংশটি বাতিল করে দেন। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ আর হয়নি। প্রিয় বন্ধুগণ, আজকে সেই মহামান্য হাইকোর্টের, আপনারা জানেন আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ। মহামান্য হাইকোর্টের বেঞ্চ বিভিন্ন বিভাগীয় সদরে স্থাপন করা এবং নিম্ন আদালতের বেঞ্চ প্রত্যেক উপজেলা স্থাপন করার জন্য প্রস্তাব করা হয়েছে। কিন্তু এই কাজটি হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় করেছে। পরবর্তী সরকার উপজেলা থেকে আদালতের বেঞ্চ প্রত্যাহার করে নেয়। আজকে 40 বছর পরে প্রমাণিত হলো হুসেইন মোহাম্মদ এরশাদের সিদ্ধান্ত সঠিক। হুসেইন মোহাম্মদ এরশাদ যে উন্নয়ন করেছেন, যে পরিকল্পনা করেছেন, তা আজও চলমান। পরবর্তী সরকারগুলো সেগুলো ধরে রাখতে ব্যর্থ হয়েছে। উনি সর্বক্ষেত্রে ওনার অবদান রেখেছেন। উনি মাদ্রাসা শিক্ষার উন্নয়ন করেছেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড করেছেন, আলিয়া মাদ্রাসাকে এমপিওভুক্ত করেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন। মুসলমানদের জন্য একটি পবিত্র দিন জুমাবার শুক্রবার, সেই দিনকে উনি রাষ্ট্রীয় সাপ্তাহিক ছুটির দিন করেছেন, যা পৃথিবীর কোনো দেশ সাহস করেনি। উনি প্রত্যেকটি ধর্মীয় উপাসনালয়ের বিদ্যুৎ বিল, পানি বিল মওকুফ করেছেন। উনি মাদ্রাসা শিক্ষাকে সমমান দিয়েছেন। উনি প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন। উনি প্রথম প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ শুরু করেন, পোশাক বিতরণ শুরু করেন। 8ম শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দেন। আজকে ওনার কিছু কাজ চলমান আছে, কিছু কাজ প্রতিহিংসাবশত পরবর্তী সরকারগুলো বন্ধ করে দিয়েছে।
উনি ক্ষমতা থাকতে যে উন্নয়ন করেছেন পরবর্তী সরকার তা ধরে রাখতে পারেনি। যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী কাজ করেছেন। সারা দেশে কয়েক হাজার কিলোমিটার রাস্তা উনি নতুন রাস্তা নির্মাণ করেছেন। 460টি ফুল কালভার্ট ব্রিজ করেছেন। তার মধ্যে অন্যতম ছিল চিনমৈত্রী সেতু, যেটাকে বুড়িগঙ্গা সেতু। আমরা যদি সদরঘাট দিয়ে ঢাকা চাঁদপুরে আসি তাহলে এই ব্রিজের উপর দিয়ে, এই ব্রিজের নিচ দিয়ে আসি, যা আজও স্মরণযোগ্য। উনি যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, আর্থিক সংস্থান করেছেন। পরবর্তী সরকার ক্ষমতায় এসে হুসেন মোহাম্মদ এরশাদের করা ভিত্তিপ্রস্তর ভেঙে দিয়ে নিজ নামে নতুন করে এরপরের সরকার এটাকে বঙ্গবন্ধুর স্বপ্নের সেতু বানিয়ে দেয়। যদিও হুসেন মোহাম্মদ এরশাদ এটার নাম দিয়েছিলেন যমুনা বহুমুখী সেতু। এভাবে উনি প্রত্যেকটা সেক্টরে কাজ করেছেন। উনি দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিলেন। 1990 সনের পর থেকে ওনার প্রতি যে অবিচার, অন্যায়, জুলুম করা হয়েছে, বাংলাদেশে কোনো রাজনীতিবিদের উপর এত জুলুম অত্যাচার করা হয়নি। 1990 সনে 3 জোটের ঘোষণা ছিল আপনি পদত্যাগ করে একজন নিরপেক্ষ ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করেন, জনগণ যাকে ভোট দেয় সেই ক্ষমতা যাবে। হুসেন মোহাম্মদ এরশাদ সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। উনি পদত্যাগ করে তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। উনি শাহাবুদ্দিন সাহেবের পিঠ চাপড়িয়ে বলেছিলেন আপনার মাধ্যমে দেশে শান্তি ফিরে আসুক। কিন্তু 3 জোটের রূপরেখাতে এই কথা বলা ছিল না আপনি পদত্যাগ করলে আপনাকে গ্রেফতার করা হবে, আপনার নামে মামলা দেওয়া হবে, আপনার পার্টি অফিস লুটপাট করা হবে, আপনার নেতা কর্মীদের বাড়ি ঘরে আগুন দেওয়া হবে। এই কথাগুলো 3 জোটের কথাও ছিল না, কিন্তু যা পরবর্তী সরকার করেছে। হুসেন মোহাম্মদ এরশাদ মৃত্যুকালীন সময়েও ওনার নামে সেই মামলাগুলো চলমান ছিল। যদিও আমরা দেখেছি অন্যান্য দলের নেতা নেত্রীদের যে মামলা হয়েছে তাদের ক্ষমতা আসার সাথে সাথে সেগুলো বাতিল হয়ে গেছে। শুধু রাজনৈতিক কারণে হুসেন মোহাম্মদ এরশাদের মামলাগুলো শেষ করা হয়নি। উনি মৃত্যুর সময় একটি হত্যা মামলা সহ 43টি মামলার আসামি ছিলেন। এত প্রতিকূল অবস্থার মধ্যেও উনি বিরোধী দলীয় নেতা হিসেবে পৃথিবী থেকে বিদায় নেন সসম্মানে। এর আগে কেউ এভাবে স্বাভাবিক, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এভাবে স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারেননি, যা হুসেন মোহাম্মদ এরশাদের ভাগ্যে হয়েছিল। ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ ছিল। সবাই হুসেন মোহাম্মদ এরশাদের জন্য দোয়া করেছেন, ভালোবাসার কারণে, ওনার উন্নয়নের কারণে, ওনার কর্মের কারণে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমার ভুলভ্রান্তি হতে পারে, যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম।